সবাই জয়েন করো। দেখো তো এখন ক্লিয়ার কিনা। দেখো সাউন্ড টোন ক্লিয়ার আছে কিনা, দেখো এখন ক্লিয়ার আছে কিনা। ওকে ঠিক আছে। দেখো আমি যেটার সাহায্যে এটা করতাম, হ্যাঁ এটা হটস্পটের সাহায্যে এটা করতাম, কিন্তু এখানে বলে লিমিট শেষ, আমি বুঝতেছি না যে মোবাইল ডাটার সাহায্যে, হ্যাঁ এখন তোমার ওয়াইফাই এর সাহায্যে এটা চলতেছে। এখন দেখো এটা হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, এটা হচ্ছে পটাশিয়াম আয়োডেট। আমরা আয়োডেট আয়নের চেঞ্জ ফর্ম এসিডিও মাধ্যমে কি তোমার আয়ন, আর সালফার ডাই অক্সাইডের চেঞ্জ ফর্ম এসিডিও মাধ্যমে কোনটা হবে তোমার সালফেট। এই লেকচারটা কত, লেকচার 61, এটা কত 61। এটা কোন মাধ্যমে আমরা বিক্রিয়াটা আমরা করতেছি, H2SO মাধ্যমে। এই বিক্রিয়াটাকে আমরা এখন কি করব, কমপ্লিট করব এই বিক্রিয়াটাকে। তুমি একটু বোঝার ট্রাই করো যে আমরা জানি আয়োডাইড আয়ন, আয়োডাইড আয়নগুলোকে আমরা বলি কি বিজারক পদার্থ। কেন জুমে নিচ্ছি না তার একটা কারণ আছে, আমরা আজকে ম্যাথ করাবো, ম্যাথ করানোর জন্য আমাদের শেয়ারিং এর দরকার হবে বোর্ড, যেটা জুমের ক্ষেত্রে ওই লেখাটা অনেক ছোট দেখবা, তখন লেখাটা অস্পষ্ট মনে হবে, আর এত বড় বড় ম্যাথ বারবার লিখে লিখে করানো খুব ডিফিকাল্ট, হ্যাঁ এজন্যই। ওকে তুমি দেখো এটা হচ্ছে একটা জারক পদার্থ, আর এই পদার্থটা হচ্ছে কি তোমার বিজারক পদার্থ। এটা কি তোমার জারক, আর এই পদার্থটা হচ্ছে কি তোমার বিজারক পদার্থ। আমরা জানি এখন এখান থেকে আমরা দর্শক আয়ন আমরা কি করে দেব, আলাদা করে দেব। এখানে জারক পদার্থটা হচ্ছে, এখানে জারক পদার্থটা হচ্ছে এখান থেকে আমরা এই পদার্থটা সরিয়ে একটু বোঝার ট্রাই করো। এটা আয়োডাইড আয়ন, এটা হচ্ছে বিজারক পদার্থ, আর এটা হচ্ছে কি তোমার জারক পদার্থ। আমরা তোমার কি জারক পদার্থ কোনটা, বিজারক পদার্থ কোনটা, সকল হ্যালাইড আয়নগুলোকে আমরা কোন পদার্থ বলি, তোমার বিজারক পদার্থ। এখানে কোন আয়ন আছে, হ্যালাইড আয়ন, হ্যালাইড আয়ন হিসেবে কোন আয়নটা আছে, আয়োডাইড আয়নটা আছে। এই কারণে এটাকে আমরা কি বলবো, বিজারক, আর এই পদার্থটাকে আমরা কি বলবো, জারক। তুমি একটু বোঝার ট্রাই করো, আমরা যদি দর্শক আয়ন যদি বাদ দিই, দেখো এখানে দর্শক আয়নটাকে পটাশিয়াম, এটাকে যদি আমরা বাদ দিয়ে লিখি তাহলে তোমার কোন আয়নটা হবে, iO3, এটা থাকবে। পটাশিয়াম এখান থেকে যাওয়ার সময় কয়টা প্লাস নিয়ে যায়, একটা ধনাত্মক নিয়ে যায়, তাহলে এটার পাওয়ারে একটা কি হবে বলতো, ঋণাত্মক আয়ন রেখে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমার দর্শক আয়নটা আমি কি লিখতে পারি, এই যৌগের জন্য আমরা আসলে দর্শক আয়নটা আসলে কি লিখতে পারি, দেখো এটা হচ্ছে কি তোমার K+, দর্শক আয়নটা কি লিখতে পারি, K+। দেখো এখানে আমরা যদি বিজারক পদার্থ যদি লিখি, তাহলে এখানে আমরা যদি বিজারক লিখি, এখান থেকে যদি K+ যদি চলে যায়, তাহলে এখানে থাকবে কোনটা, I-। এটার জন্য দর্শকায়ন K+, এটার জন্য দর্শকায়ন কোনটা, K+। এখানে আমরা অলরেডি K+ লিখে ফেলছি, এখানে দুইবার লেখার কোনো দরকার নেই। এখানে দেখতে হবে অ্যাসিডের অ্যানায়ন আসছে কিনা, আসে না। অ্যাসিডের অ্যানায়ন হিসেবে আছে কোনটা, তোমার সালফেট। এই তোমার কোনটা, এই সালফেট। এখানে অ্যাসিডের অ্যানায়ন হিসেবে আসবে কোনটা, সালফেট। তাহলে তুমি একটু দেখো, আমরা এখন এই জারকের জন্য একটা সমীকরণ তৈরি করব, বিজারকের জন্য একটা আমরা সমীকরণ তৈরি করব। এখন বিজারকের জন্য যে সমীকরণটা তৈরি করব সেটাকে আমরা কি বলি, জারণ অর্ধ বিক্রিয়া। এটা হচ্ছে কি তোমার জারণ অর্ধ বিক্রিয়া।
এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। তুমি দেখো I মাইনাস এটার চেঞ্জ ফর্ম আসলে আমরা কোনটা লিখি I লিখি। I মাইনাস এর চেঞ্জ ফর্ম আমরা কোনটা লিখি I লিখি। এখন আগে দেখতে হবে যেটা চেঞ্জ ফর্ম লিখবো সেটা আসলে ব্যালেন্স অবস্থায় আছে কিনা। এখানে আছে আয়োডাইড কয়টা একটা, এখানে আয়োডিন কয়টা আছে দুইটা। তো এটাকে ব্যালেন্স করতে হলে এটাকে 2 দ্বারা কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কি এটা আর এটা কি ব্যালেন্স। ব্যালেন্স করলে আমাদের দেখতে হবে এখানে অক্সিজেন আছে কিনা, এখানে হাইড্রোজেন আছে কিনা। অক্সিজেন এবং হাইড্রোজেন এগুলো কেউই এখানে নাই। তাহলে আমরা এখন কি করব চার সংখ্যা ব্যালেন্স করব। চার সংখ্যা যদি ব্যালেন্স করতে হয় তাহলে তোমার এখানে কি করতে হবে ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। তুমি দেখো এই আয়োডিনের জন্য জারণ সংখ্যা -1, একটার জন্য -1, দুটোর জন্য কত হবে -2। এটার জন্য কি তোমার চার সংখ্যা কত বলতো 0। -2 আর 0 ডিফারেন্স কত 2। তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা তোমার দুটো। কোন পাশে চার সংখ্যা বেশি আছে এই পাশে। এই কারণে এই পাশে আমরা কি করব দুটো ইলেকট্রন আমরা কি করব যোগ করে দেব। এই পাশে আমরা কি করব দুটো ইলেকট্রন যোগ করে দেব। এখন তুমি একটু দেখো এটা আমরা কার জন্য লিখছি বিজারকের জন্য। এখন আমরা লিখব কার জন্য জারকের জন্য। জারকের জন্য আমরা আসলে কি লিখতে পারি বিজারণ অর্ধবিক্রিয়া। এটার জন্য আমরা আসলে কি লিখতে পারি বিজারণ কি তোমার অর্ধবিক্রিয়া আমরা লিখতে পারি। একটু বোঝার ট্রাই করো এটা কি IO3 মাইনাস, এটা হচ্ছে আয়োডাইড আয়ন IO3 এই হচ্ছে মাইনাস। এটার যদি আমরা চেঞ্জ ফর্ম লিখি সেটা হচ্ছে I2, এটা হচ্ছে কি তোমার আগে দেখতে হবে চেঞ্জ ফর্মে যেটা লিখবো সেটার অ্যামাউন্ট আর এই আয়োডিনের অ্যামাউন্ট আসলে ঠিক আছে কিনা। এখানে চেঞ্জ ফর্মে যেটা লিখছি সেখানে আয়োডিন আছে কয়টা দুইটা, বাট এখানে আছে কয়টা বলতো একটা। এজন্য এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব 2 দ্বারা। এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব 2 দ্বারা। তুমি দেখো এখন এখানে আমাদের অক্সিজেন আছে। সব সময় মনে করবা অক্সিজেন জারক থাক আর বিজারক থাক মাথায় রাখবে সব সময় অক্সিজেন যদি আমরা ব্যালেন্স করতে হয় তাহলে অলওয়েজ তোমাকে কি করতে হবে পানি যোগ করতে হবে। সাধারণত তোমার কি হয় বিজারকের জন্য সাধারণত মিলে যায় আর জারকের জন্য মিলে যায় না। আর জারকের জন্য যদি মিলে না যায় তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা অক্সিজেন আমরা কি করব পানি আমরা কি করব এখানে যোগ করব। এখানে অক্সিজেন টোটাল আছে কয়টা 3 দুগুণে কয়টা বলতো 6টা। তাহলে এখানে আমরা পানি যোগ করব কত 6 মোল। আমরা এখানে কি করব বলতো পানি যোগ করব। এখানে আমরা কি করব 6 মোল আমরা কি করব পানি যোগ করব। পানি যোগ করতে গিয়ে আমরা হাইড্রোজেন লিখে ফেলছি কয়টা 12টা। এখানে দেখো 6টা কিন্তু অক্সিজেন আছে, এখানেও 6টা কি আছে অক্সিজেন আছে। তাই এখানে পানি যোগ করতে গিয়ে আমরা হাইড্রোজেন লিখে ফেলছি কয়টা 12টা। আর হাইড্রোজেনটাকে আমরা সমতা করব কিভাবে হাইড্রোজেন আয়ন দিয়ে। এখানে 12টা H+ আছে, তাহলে বাম পাশে আমরা কি করব 12টা H+ আমরা কি করব যোগ করে দেব। এটা 12টা H+ আমরা যোগ করব। তাহলে দেখো অক্সিজেন মৌল আমাদের ব্যালেন্স, অক্সিজেন আমাদের ব্যালেন্স, হাইড্রোজেন আমাদের ব্যালেন্স। এখন আমাদের ব্যালেন্স করতে হবে কোনটা চার সংখ্যাটাকে আমরা ব্যালেন্স করব। তাহলে তুমি এটা দেখো এটার জন্য চার সংখ্যা কত -1, এটার জন্য চার সংখ্যা কত -1, একটার জন্য -1 হলে দুটোর জন্য কত হবে -2। এটার জন্য চার সংখ্যা কত +1, একটার জন্য +1 হলে 12টার জন্য কত হবে +12, এই হচ্ছে +12। তাহলে দেখো এটা -2 আর এটা কত +12, তাদের টোটাল চার্জের যোগফল কত হবে +10। এটা কত -2 এটা কত +12, তাদের টোটাল চার্জের যোগফল কত হবে +10। তুমি একটু দেখো এখানে আমরা যদি ডান পাশে যদি কনসিডার করি তাহলে ডান পাশে যেগুলো থাকে একটু দেখো ডান পাশে আমরা যেগুলো দেখতেছি এখানে তোমরা দেখতেছি কত এইটার চার সংখ্যা 0, পানি এটারও চার সংখ্যা কত 0। এটা কেন নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগের অলওয়েজ চার সংখ্যা কি হয় 0 হয়, সেটা মৌলিক অণু হোক আর এটা যৌগিক অণু। তাহলে এখানে কত বাম পাশে আছে কত 10 আর ডান পাশে আছে কত 0, 10 আর 0 ডিফারেন্স কত 10। তাহলে আমরা এখানে কি করব বাম পাশে 10টা ইলেকট্রন আমরা কি করে দেব যোগ করে দেব। এই 10টা ইলেকট্রন আমরা এখানে এই যোগ করে দেব। এটা 1 আর এটা কত তোমার এই হচ্ছে 2। তুমি একটু দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা। হ্যাঁ এখন আমরা কি করব এটার ইলেকট্রন সংখ্যা 2, এটার ইলেকট্রন সংখ্যা কত 10। আমরা এই বিক্রিয়া সাধারণত ব্যালেন্স করি কি
তোমাকে ব্যালেন্স করতে হয় কি মৌল, ব্যালেন্স করতে হয় কি অক্সিজেন, ব্যালেন্স করতে হয় কি হাইড্রোজেন, ব্যালেন্স করতে হয় কি ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখানে ইলেকট্রন ব্যালেন্স করে দেব। এখানে ইলেকট্রন আছে কয়টা, দুইটা। এখানে ইলেকট্রন আছে কয়টা, তোমার 10টা। তখন এখানে আমাদের কি করতে হবে, এটাকে 5 দ্বারা আমরা মাল্টিপ্লাই করে এই একের সাথে দুইটা আমরা যোগ করে দেব। দেখো এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, একটু দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো এই অংশটুকু একটু আমরা ডিলিট করতে চাচ্ছি। এই অংশটুকু এখানে দেখো এক নংকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, দেখো এক নংকে আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করব ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করার জন্য। এক নংকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে 2 এর সাথে আমরা কি করব, এটা আমরা যোগ করে দেব। এটা হচ্ছে এক নংকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে 2 এর সাথে যোগ করে পাই, ইমপ্লাইজ রেট মানে কি এত হতে আমরা পাই। এটা তুমি একটু দেখো এটাকে আমরা যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ব্যাপারটা কত হবে, 5 দুগুণে কত হবে 10, 10 i মাইনাস এটার ক্ষেত্রে। এটার বাম পাশে দেখো এটাকে আমরা 1 দ্বারা মাল্টিপ্লাই করব, তার মানে যা আছে তোমার কি হবে তাই হয়ে যাবে, 2i মাইনাস। এখন দেখো এখানে আছে কত 12h প্লাস, 12h প্লাস যদি থাকে দেখো এটার জন্য আমরা লিখব কত 12h প্লাস, আমরা এখানে লিখব। তুমি দেখো এই পাশে আমরা এগুলোকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করতেছি 5, তাহলে এটাকে আমরা 5 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তখন আমরা এখানে লিখতে পারি 5i2 আমরা লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি কি শুধু i2, এই i2 1 আর এখানে কি 6 মোল কি আমরা এখানে পানি লিখতে পারি। এটা হচ্ছে আমরা এক নংকে 5 দ্বারা মাল্টিপ্লাই করে 2 এর সাথে যদি যোগ করি তখন এই বিক্রিয়ার সমীকরণটা দাঁড়াবে কি জাস্ট এরকম। এখন আমরা আসলে এই বিক্রিয়াটাকে আমরা কি করতে চাই, ব্যালেন্স করতে চাই। এখানে ব্যালেন্স আছে কি আয়ন, এখন আমরা ব্যালেন্স করব কি এই যৌগটাকে। আমরা এটা থেকে এখানে আসছে কিভাবে, দর্শক আয়ন বাদ দিয়ে। এখন এখান থেকে এখানে যাব কিভাবে, দর্শক আয়নটা আমরা এখানে কি করব যোগ করব। তাহলে এখানে আমরা এখন লিখব প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। এখানে প্রয়োজনীয় দর্শক আয়ন, প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পায়। এটা কি তোমার করে পায়, একটু বোঝার ট্রাই করো। এটার ক্ষেত্রে আসলে আমরা কি পাই দেখো, i মাইনাসটা কি আছে বলতো, এখানে আছে i মাইনাসটা, এটা কোনটার মধ্যে আছে কি i তে, তাহলে আমরা এখানে i মাইনাস দ্বারা কি হবে কি i হবে। এই সংকেতে আসলে আমরা কয়টা আমরা কি দেখো তো i লিখছি কয়টা দেখো তো একটা। এই সংকেতে আমরা i লিখছি কয়টা একটা, আছে কয়টা তোমার 10টা। তাহলে এটাকে আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করি। তুমি দেখো এটা +2 io3 মাইনাস, io3 মাইনাস আসলে কোথায় আছে, প্রথমটায় নাই দ্বিতীয়টায় আছে, তাহলে এটা কি হবে কি io3। এই সংকেতটা লিখতে গিয়ে আমি আসলে কত দ্বারা মাল্টিপ্লাই করতেছি, 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। তাহলে এই সংকেতে io3 আছে কয়টা একটা, আমার আছে কয়টা দুইটা, তাহলে এটাকে আমরা কত দ্বারা মাল্টিপ্লাই করব, এই 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। তুমি দেখো H প্লাস, তাহলে এটা দ্বারা আসলে কি হবে H2S হবে। আগে দেখতে হবে এটাকে ব্যালেন্স করার আগে দেখতে হবে এখানে কোনো H প্লাস ব্যবহার করছো কিনা। আসলে এখানে কোনো H প্লাস ব্যবহার হয় না, এখানেও হয় না এখানেও হয় না। তাই আছে কত 12, এই সংকেতে লেখছি কয়টা দুইটা, তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করলে তোমার 12 হবে 6 দ্বারা, তাহলে এটা কি হবে 6H2S। তাহলে তুমি দেখো এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, দেখো I2 এটা নিরপেক্ষ, এটা কারোর সাথে যুক্ত হবে না, এই i2 এটাও নিরপেক্ষ, এটাও কারোর সাথে কি হবে না তোমার যুক্ত হবে না। তাহলে তুমি একটু দেখো এখানে কত i2 আছে,
5i2 আর i2 কত i2 হবে 6i2। এখানে কত পানি আছে 6 পানি আছে। দেখবে সব মিলবে, আসলে মিলবে না থেকে পটাশিয়াম। এখানে পটাশিয়াম আছে কয়টা 10টা, এখানে পটাশিয়াম আছে কয়টা 2টা, টোটাল পটাশিয়াম আছে কয়টা 12টা, অর্থাৎ বাম পাশে টোটাল 12টা পটাশিয়াম আয়ন আছে। তাহলে ডান পাশে টোটাল কয়টা থাকবে 12টা। পটাশিয়াম আয়ন তো আর একা থাকে না, কাকে নিয়ে থাকে সালফেটকে। তাহলে এখানে পটাশিয়াম আয়ন আর সালফেট মিলে তৈরি হবে কি পটাশিয়াম সালফেট। আমার বাম পাশে 12টা পটাশিয়াম আয়ন আছে, আমি ডান পাশে 12টা পটাশিয়াম আয়ন লিখতে পারবো। এই একটা পটাশিয়াম সালফেট লিখতে দুটো পটাশিয়াম আয়ন ব্যবহার হয়। তাই 12টার জন্য আমাকে এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 6 দ্বারা। বিক্রিয়াটা ব্যালেন্স। কিন্তু এই বিক্রিয়াটায় দেখো সবগুলোকে, এটাকে আমরা ক্ষুদ্র অনুপাতে রিপ্রেজেন্ট করব। বিক্রিয়া তোমার কি সমতাকৃত, এটাকে আমরা ক্ষুদ্র অনুপাতে, দেখো এটা 10, এটা 2, এটা 6, এটা 6, এটা 6, এটা 6। এখানে আমরা যদি এটাকে দেখো 2 দ্বারা উভয়কে যদি ভাগ করি তখন এই বিক্রিয়াটা কি ক্ষুদ্র অনুপাতে প্রকাশ পাবে। আমরা যদি এটাকে 2 দ্বারা সবাইকে ভাগ করি তাহলে এটা কত হবে 5k। এখানে কি হবে KiO3, একটা রিঅ্যাকশনকে সবসময় ক্ষুদ্র অনুপাতে প্রকাশ করতে হয়। আর এখানে কত হবে 3H2SO4। আমরা বাম পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে ডান পক্ষকেও 2 দ্বারা ভাগ করি, 6i2 এটা হয়ে যাবে কি 3i2, এখানে হবে 3H2O হবে, আর এখানে হবে কি 3K2SO4 হবে। এই হবে সমতাকৃত। এটাও সমতাকৃত বিক্রিয়া, এটাও সমতাকৃত বিক্রিয়া, বাট এই লাইন থেকে এই লাইনটা লিখে নেবা, কারণ এটার চেয়ে এটাকে ক্ষুদ্র অনুপাতে এই বিক্রিয়াটাকে সমতাকৃত করা হয়েছে। দেখো এ পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা সেটা দেখো। ওকে, তুমি দেখো এই রিঅ্যাকশনে আমরা কেন আমরা পারতাম না, জাস্ট এই চেঞ্জ ফর্মটা তুমি জানতা না, এই কারণে আমরা পারতাম না। দেখো পরের একটা রিঅ্যাকশন, এটা 10, এটাই আমাদের লাস্ট রিঅ্যাকশন। এর মধ্য থেকে কমন করবে না কোনো কথা নাই, কমন করবে, বা যদি না পড়ে তখন ব্যাড লাক, কিছু করার নাই। হ্যাঁ, টিচার ইচ্ছা করলে ঘুরে ঘুরে ইন্টারনেট থেকে ঘেটে মেটে একটা আননোন একটা রিঅ্যাকশন তোমাকে দিয়ে দিতে পারে, এটা এমন কিছু না, বাট তুমিও টিচারকে একটা আননোন রিঅ্যাকশন দিয়ে দিতে পারো। হ্যাঁ, এর বাইরে হয় না। হ্যাঁ, প্রথম যে আমরা 8টা 9টা 9টা দেখাইছি এগুলোর মধ্যে এটা থাকে, এর বাইরে থাকে না। দেখো এগুলো সাধারণত আমরা 4-5টা রিঅ্যাকশন দেখাই, তোমাকে অনেকগুলো রিঅ্যাকশন দেখাচ্ছি, একটু দেখো, একটু বোঝার ট্রাই করো। এটা হচ্ছে তোমার 10 বা 11 যেটাই হোক না কেন তোমরা দেখে নেবা। এটা হচ্ছে KMnO4 দ্রবণের সাথে, এই রিঅ্যাকশনে একটু ম্যাজিক আছে। হ্যাঁ, এই রিঅ্যাকশনের সাথে সালফার ডাই অক্সাইডের বিক্রিয়া, এই রিঅ্যাকশনে একটু ম্যাজিক আছে, একটু ক্যালকুলেশনটা একটু আলাদা, এই কারণে রিঅ্যাকশনটা নিয়ে আসছে। এখানে দেখতেছো দুটো উপাদান বিক্রিয়কে, আসলে এখানে এই বিক্রিয়কে দুটো উপাদান থাকবে না, হয়ে যাবে 3টে উপাদান। কিভাবে হবে সেটা একটু দেখো। এখানে এটাকে KMnO4 কে আমরা কি বলি তোমার জারক পদার্থ। সালফার ডাই অক্সাইড জারক এবং বিজারক দুটোর মধ্যে মানে আচরণ করে। এটা যদি তোমার শক্তিশালী জারকের কন্টাক্ট পায় তখন এই সালফার ডাই অক্সাইডটা বিজারকের ভূমিকা পালন করে, তার মানে এটা হয় কি তোমার বিজারক, এটা হয় কি তোমার বিজারক। আর একটু বোঝার ট্রাই করো, এখানে আমি যদি জারক লিখি তোমার, আমরা এখানে যদি জারক লিখি পটাশিয়ামকে ফেলে দিলাম, পটাশিয়াম আয়ন যদি চলে যায় তাহলে এটা কি MnO4 কি মাইনাস, তাহলে এখানে আমরা কি দর্শক আয়ন, এটা কি দর্শক আয়নটা কি হয় তোমার এখানে K+। তুমি একটু বোঝার ট্রাই করো, এখানে যদি আমরা বিজারকটা লিখি, দেখো বিজারক যা আছে তাই, এখান থেকে কোনো ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, সালফার ডাই অক্সাইড। তুমি দেখো বিজারকের জন্য কোন বিক্রিয়া ঘটবে জারণ, তাহলে এখানে বিক্রিয়াটা ঘটবে কি জারণ অন্তর্বিক্রিয়া।
এখানে বিক্রিয়াটা ঘটবে কোনটা, জারণ অর্ধবিক্রিয়া। আর বোঝার ট্রাই করো। এখানে আমরা সালফার ডাই অক্সাইডকে চেঞ্জ করি, সালফার ডাই অক্সাইডকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা এটা চেঞ্জ ফর্ম কি তোমার সালফেট। বোঝার ট্রাই করো। এই ব্যালেন্স রিঅ্যাকশনটা আগের মতো আমরা কখনো করি না। তুমি দেখো এটার চেঞ্জ ফর্ম হচ্ছে সালফেট। আমাদের এটা কিন্তু তুমি দেখো এই বিজারকে কিন্তু তোমার অক্সিজেন আছে, এই জারকেও অক্সিজেন আছে। আমরা বিজারকের অক্সিজেন গুলো অটো মিলে যেত। আমরা এর আগে যে ক্যালকুলেশন গুলো করছি বিজারকের অক্সিজেন গুলো আমরা যখন কোন একটা মৌল ব্যালেন্স করতাম ওই মৌল ব্যালেন্সের সাথে সাথে অক্সিজেন গুলো মিলে যেত। তুমি একটু দেখো এখানে সালফার ডাই অক্সাইডের চেঞ্জ ফর্ম সালফেট, এখানে মৌল হিসেবে আছে কে সালফার, একটা সালফার আছে, এখানেও আছে কয়টা সালফার, একটা সালফার, সালফার সালফার ব্যালেন্স, বাট অক্সিজেন কিন্তু এখানে ব্যালেন্স নাই। এর আগের যে তোমার বিজারকের যে বিক্রিয়াগুলো ছিল প্রত্যেকটা বিজারকের বিক্রিয়ায় আমরা যখন মৌলটাকে ব্যালেন্স করছি তখন দেখা গেছে অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে অক্সিজেন আছে কয়টা বলতো, দুইটা, এখানে আছে কয়টা, চারটা, তাই কয়টা ব্যালেন্স হয় না, দুটো অক্সিজেন। যে পাশে অক্সিজেন বেশি আছে আমরা অক্সিজেনকে যখনই ব্যালেন্স করব এখানে দুই দ্বারা মাল্টিপ্লাই করে করা যাবে না, আমরা বলছি অক্সিজেনকে ব্যালেন্স করতে হয় পানি যোগ করে। তাহলে তোমার কি এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা তোমার, চারটা, কারণ তুমি যদি এখানে দুই দাও অক্সিজেন ব্যালেন্স হবে আবার সালফার ব্যালেন্স হবে না, তাই অক্সিজেনকে অলওয়েজ ব্যালেন্স করতে হবে কি তোমার পানি যোগ করে। তাহলে এখানে আছে অক্সিজেন দুইটা, এখানে আছে কয়টা, চারটা, অক্সিজেন কম আছে কোন পাশে, এই পাশে, কয়টা অক্সিজেন কম, দুইটা। যে পাশে অক্সিজেন কম থাকবে সেই পাশে দেখো জারকে আমরা কি করি এই বাম পাশে অক্সিজেন থাকে ডান পাশে কোনো অক্সিজেন থাকে না, যে পাশে তোমার কি অক্সিজেন থাকে না যে পাশে অক্সিজেন কম থাকে সেই পাশে পানি যোগ করি। তাহলে বাম পাশে অক্সিজেন কয়টা, দুইটা, ডান পাশে কয়টা, চারটা, তাহলে বাম পাশে কম আছে কয়টা, দুইটা, এই কারণে এই পাশে আমরা কি করব, দুই অণু পানি আমরা যোগ করে দেব। এই পাশে আমরা কি করব, দুই অণু পানি যোগ করব। পানি যোগ করতে গিয়ে আমরা আসলে কি হাইড্রোজেনকে আমার কি করতে হবে, বাড়তি নিয়ে আসি। তো হাইড্রোজেন আয়নকে আমার কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। এখানে হাইড্রোজেন আছে কয়টা, চারটা, তাহলে এটা যে পাশে থাকবে পানি তার বিপরীত পাশে আমাদের হাইড্রোজেন আয়ন যোগ করতে হবে। এর আগের গুলোর ক্ষেত্রে কিন্তু পানি ছিল এই পাশে, আমরা হাইড্রোজেন আয়ন যোগ করছি এখানে, এখানে কিন্তু পানি কিন্তু বাম পাশে, হাইড্রোজেন আয়ন যোগ করতে হবে কোন পাশে, এই ডান পাশে। তাহলে এখানে কয়টা, দুই দুগুণে কয়টা, চারটা, ইস প্লাস আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তুমি একটু দেখো এখন আমাদের মৌল ব্যালেন্স, এখন আমাদের অক্সিজেন ব্যালেন্স, এখন আমাদের কোনটা ব্যালেন্স, তোমার হাইড্রোজেনও ব্যালেন্স। এখন আমাদের ব্যালেন্স করতে হবে কি, চার সংখ্যা। তুমি একটু দেখো এখানে কিন্তু চার সংখ্যা কিন্তু জিরো, দেখো এটারও কত চার্জ, এটা নিরপেক্ষ জিরো, এটারও কত জিরো, এটার চার সংখ্যা কত দেখো -2, এটার চার সংখ্যা কত হবে দেখো, একটা হাইড্রোজেনের জন্য +1, চারটার জন্য কত হবে, +4, তাহলে এখানে কত হবে, +2 হবে। তাহলে বাম পাশে চার সংখ্যা কত, 0, ডান পাশে চার সংখ্যা কত, +2, তাহলে 2 আর 0 এর ডিফারেন্স কত তোমার, 2। তাহলে আমরা ইলেকট্রন যোগ করব কয়টা, দুইটা, কোন পাশে যোগ করব, এই ডান পাশে আমরা ইলেকট্রনটা আমরা যোগ করে দেব, এই ডান পাশে ইলেকট্রন যোগ করব। তুমি দেখো এই পর্যন্ত আসলে কারো কোনো ডাউট থাকার কথা না, যদি থাকে তাহলে বলতে পারো, তার আগে আমি একটু রিপিট করি। সালফার ডাই অক্সাইডের সালফেটে কনভার্ট হয়ে যায়, এখানে সালফার একটা একটা, অক্সিজেন এর ক্ষেত্রে ব্যালেন্স হয় না, অক্সিজেন এখানে আছে দুইটা, এখানে আছে কয়টা, চারটা, এই পাশে কম আছে কয়টা, কম আছে দুইটা, যে পাশে কম থাকবে সেই পাশে আমরা কি করব, পানি যোগ করব। পানি কয় অণু যোগ করব, দুই, দুইটা অক্সিজেন, এই দুইটা, চারটা মিলে গেছে, এখানে দুই দ্বারা গুণ করা যাবে না, অলওয়েজ অক্সিজেন ব্যালেন্স করতে হবে তোমার কি পানি যোগ করে, অলওয়েজ তোমার কি হাইড্রোজেন আয়ন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে হাইড্রোজেন আয়ন যোগ করে, অলওয়েজ চার সংখ্যা যোগ করতে হবে, ইলেকট্রন সংখ্যা তোমার যোগ করে, তা নাহলে হবে না। আর অন্য মৌলগুলোকে আমরা ব্যালেন্স করতে হবে কোন সংখ্যা দ্বারা গুণ করে। এটার ক্ষেত্রে দেখো MnO4 এটা জারক, এখানে হবে কি বলতো, বিজারণ অন্তর্বিক্রিয়া, এটা হবে কি তোমার বিজারণ অন্তর্বিক্রিয়া। এটা কি আছে, MnO4 মাইনাস, এটা MnO4 মাইনাস, এটা চেঞ্জ ফর্ম আমরা কি লিখতে পারি, Mn2 প্লাস। দেখো এটা চেঞ্জ ফর্মে একটা ম্যাঙ্গানিজ, এটাও একটা ম্যাঙ্গানিজ। তুমি দেখো অক্সিজেন ব্যালেন্স হয় না, অক্সিজেন কয়টা আছে, চারটা, এই পাশে নাই, যে পাশে নাই বা কম থাকবে সেই পাশে আমরা পানি যোগ করব, কয় অণু পানি, 4 অণু। পানি যোগ করতে গিয়ে কয়টা H+ লিখে ফেলছি, 8টা, এখানে কয়টা H+ আছে, 8টা,
তাহলে এখানে এই পাশে আমরা 8টা s প্লাস আমরা কি করব যোগ করব। এটার চার সংখ্যা কত -1, এটার চার সংখ্যা কত দেখো, একটার জন্য +1, 8টার জন্য কত হবে +8, তাহলে এদের ওভারঅল যোগফল কত হয় +7। এটার চার সংখ্যা কত হয় প্লাস কত বলতো 2, তাহলে 7 এবং 2 এর ডিফারেন্সটা কত হবে 5। তাহলে এখানে আমরা ইলেকট্রন যোগ করব কয়টা, এই তোমার 5টা ইলেকট্রন যোগ করব। এখন আমাদের সবকিছু ব্যালেন্স হইছে, বাট ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স আছে কিনা দেখতে হবে। এখানে ইলেকট্রন সংখ্যা কত 2, এখানে ইলেকট্রন সংখ্যা কত 5, তাহলে এই সমীকরণকে 5 দ্বারা মাল্টিপ্লাই করব, এই সমীকরণকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে এটার সাথে এটা আমরা যোগ করব। এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। হ্যাঁ দেখো কার কোনো ডাউট আছে কিনা। তুমি একটু দেখো জিয়াদ, তুমি বলছো এটা এসিডিও মাধ্যমে, হ্যাঁ আমাদের সব বিক্রিয়া যে এসিডিও মাধ্যমে ঘটবে এমন কোনো কথা নেই। সব বিক্রিয়া যে এসিডিও মাধ্যমে বা তোমার ক্ষারীয় মাধ্যমে ঘটবে এটা, যে বিক্রিয়াগুলো অটোমেটিক ভাবে ভালোভাবে ঘটে, হ্যাঁ সেই বিক্রিয়াগুলোর জন্য আমাদের এসিড যোগ করার কোনো প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছো কিনা। এখানে একটু দেখো, আমরা এটাকে 1 নং কে একটু বোঝার ট্রাই করো। 1 নং কে আমরা কি করি, তোমার কত দ্বারা আমরা গুণ করব 5 দ্বারা গুণ করব, আর 2 নং কে আমরা কত দ্বারা আমরা গুণ করব 2 দ্বারা গুণ করব। তারপরে তুমি দেখো এটাকে আমরা যদি 5 দ্বারা যদি গুণ করি দেখো, তাহলে এখানে কি হবে 5s2 হবে, এখানে কত হবে 5 দুগুণে কত 10s2 হবে। এখানে দেখো এটাকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা কি হবে 2mnO4 কি তোমার এই তোমার মাইনাস, এখানে কি হবে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে এটা 8 দুগুণে 16s প্লাস হবে। ওকে তুমি একটু দেখো এটাকে আমরা কি করতেছি 5 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এখানে 5টা সালফেট আয়ন, 5টা কি থাকবে সালফেট আয়ন থাকবে। এখানে আমরা কি করতেছি এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করছি, এখানে 20টা H+ হবে। এখানে আমরা এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, তাহলে এটা 2 ম্যাঙ্গানিজ আয়ন হবে। আর এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি, এটা 8H2 হবে। ব্যাপারটা হবে এরকম। আমরা যদি 1 নং কে 5 দ্বারা মাল্টিপ্লাই করে 2 এর সাথে যদি যোগ করি ব্যাপারটা এরকম হবে। তুমি একটু দেখো আমরা এই অংশটাকে একটু ডিলিট করে দিতে যাচ্ছি, দেখবে যে এই ধরনের উদ্ভট টাইপের জিনিস ঠিক আছে কখনো এর আগে আসে না। তুমি বোঝার ট্রাই করো, এখানে 5টা সালফার ডাই অক্সাইড, 5টা সালফার ডাই অক্সাইড, এখানে কিন্তু দেখো বিক্রিয়কে পানি ছিল না, এখানে পানি চলে আসছে, এটা 10 অণু দেখো, এখানে পানি দেখো এটা 10 অণু পানি, বোঝার ট্রাই করো। এখানে আছে কত 8 অণু পানি, তো এই পানি যদি এদিকে চলে আসে, এখানে আছে 8 অণু পানি, এখানে আছে 10 অণু পানি, এই পানিটা যদি এখানে চলে আসে তাহলে 10 অণু মাইনাস 8 অণু, তাহলে এখানে পানি থাকবে কয় অণু 2 অণু পানি। MnO4 মাইনাস কোনটার মধ্যে আছে KMnO4 এর মধ্যে আছে, তাহলে MnO4 মাইনাসটা যদি KMnO4 এর মধ্যে থাকে তাহলে MnO4 মাইনাস দ্বারা আমরা কি লিখতে পারি KMnO4 লিখতে পারি।
এই সংকেত দ্বারা আসলে কয়টা এমনোফোর লিখছি একটা, আমার আছে কয়টা দুইটা, ফলে এটাকে কয় দ্বারা মাল্টিপ্লাই করব 2 দ্বারা। তুমি একটু দেখো এখানে আমরা h প্লাস লিখব না, দেখো এখানে আছে 16টা আর এখানে আছে কয়টা বলো তো 20টা। তাই এই 16টা যদি এদিকে চলে যায় তাহলে 20 মাইনাস কত 16, তাহলে কয়টা h প্লাস থাকবে ডান পাশে 4টা h প্লাস। তাহলে তুমি একটু দেখো এখানে আমরা 5 সালফেট আয়ন, আমরা এখানে কি 5 সালফেট আয়ন, এখানে 4টা H প্লাস, এখানে কি 2 Mn2 প্লাস, আর এখানে কি বলতো 8টা কি তোমার পানি। ঠিক আছে, আমরা এখানে এটাকে আমরা বাদ দিয়ে দেখলাম, আমরা এই লাইনে যেহেতু আমরা যোগ করিনি 2 Mn4 মাইনাস লিখলাম। আমরা জাস্ট এই পানিটাকে এই 8 অণু পানিকে এখানে আনছি, তো 10 মাইনাস 8 মানে কত 2 অণু, এটা এখানেই লিখলাম, এটা এখানেই লিখলাম। এখানে কি H প্লাস আয়ন আছে কয়টা তোমার 20টা, তো 20টা যদি H প্লাস আয়ন যদি থাকে আর এখানে আছে কয়টা 16টা, 20 থেকে 16 যদি মাইনাস হয় H প্লাস, মানে আমরা সব আয়নগুলোতে দর্শক আয়ন একসাথে আমরা যোগ করতে চাইছি। এই কারণে এখানে যোগ করলে আমরা ওখানে যোগ করব না, কি ব্যাপারটা অন্যরকম হয়, এই কারণে একসাথে আমরা যোগ করতে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রয়োজনীয় দর্শক আয়ন, এখানে আমরা লিখতে চাই প্রয়োজনীয় দর্শক আয়ন, এখানে আমরা কি করতে পারি সরবরাহ করে পাই, এটা সরবরাহ করে তোমার পাই। এখন এটা দেখো এটার জন্য আমরা সালফার ডাই অক্সাইড 5 সালফার ডাই অক্সাইড, এটা কি পানি, বোঝার ট্রাই করো, এটা কি 2 অণু কি তোমার পানি, এটা কি পার ম্যাঙ্গানেট আয়ন, দর্শক আয়ন যদি যোগ করি তাহলে এটা এখানে আছে, তাহলে এখানে হবে কি KMnO4। এই সংকেতে লিখতে গিয়ে আমি কয়টা MnO4 ব্যবহার করছি একটা, আসলে আছে কয়টা দুইটা, মাল্টিপ্লাই করব দুইটা। এখানে আছে কি সালফেট, সালফেটকে আমরা পরে অ্যাড করি কারণ সালফেটটা একটা বিক্রিয়ায় দর্শক আয়ন হিসেবে কাজ করে, আগে এখানে অ্যাড করে নি H প্লাস, তাহলে এই সালফেটটা যদি দর্শক আয়ন হিসেবে যদি এখানে কাজ করে এই সালফেটটাকে আমরা পরে লিখব, আগে দেখব যে H প্লাস কি ধনাত্মক, তার সাথে যোগ হবে কি এই সালফেট, এখানে কি Mn2 প্লাস ধনাত্মক, তার সাথে যোগ হবে কি এখানকার কি তোমার সালফেট আয়ন। তাহলে H প্লাস যদি তোমার কি ধনাত্মক হয় তাহলে সালফেট আয়ন যদি যোগ হয় এটা H প্লাস, তার সাথে যদি সালফেট যদি যোগ হয়, তার সাথে যদি সালফেট তোমার যদি যোগ হয় এটা বোঝার ট্রাই করো, এটা কি H প্লাস আর এটা কি তোমার সালফেট, তাহলে এই তোমার এই দুই যাবে কোথায় এখানে, এই দুইটা যাবে কোথায় তোমার এখানে, আর এই এক এখানে লেখার কোনো দরকার নেই। তাহলে H প্লাস দ্বারা এই সালফিউরিক অ্যাসিড হয়ে যায়, এই সংকেতে কয়টা H2 লিখছি দুইটা, এখানে আছে কয়টা চারটা, তাহলে এটাকে আমরা কয় দ্বারা গুণ করব এই দুই দ্বারা আমরা এটাকে গুণ করব, এটাকে আমরা কয় দ্বারা গুণ করব দুই দ্বারা, অর্থাৎ এই পাঁচটা সালফেটে দুটো সালফেট এখানে ব্যবহার হয়ে গেছে অলরেডি। এখন দেখো Mn2+ এটা ধনাত্মক যুক্ত হবে সালফেটের সাথে ঋণাত্মক, তাহলে এটা কি তোমার Mn2+ আর এটা কি বলতো সালফেট 2-, তাহলে তুমি একটু দেখো এটা 2+ আর এটা কি তোমার 2-, তাহলে এই দুই দুই কি হয় কাটাকাটি যায়, তাহলে তোমার কি হয় MnSO কি হয় বলতো 4 হয়ে যায়। এই সংকেতে ম্যাঙ্গানিজ লিখছি কয়টা একটা, আসলে আছে কয়টা তোমার দুইটা, তাহলে এটাকে আমরা কয় দ্বারা মাল্টিপ্লাই করব 2 দ্বারা। দেখো পাঁচটা সালফেটে দেখো এই 2 আর এই 2 কয়টা ব্যবহার হয়ে গেছে চারটা, চারটা কিন্তু ব্যবহার হয়ে গেছে। কেন আমরা সালফেটকে লিখতেছি না, কারণ এই বাম পাশে কিন্তু কোনো কি নাই বলতো, এখানে কি তোমার সালফেট সরাসরি নেই, সালফার আছে, এখানে কয়টা আছে 2 আর 2 কত চারটা ব্যবহার হয়েছে। তুমি দেখো সব মিলবে, মিলবে না কে পটাশিয়াম, পটাশিয়াম কয়টা আছে দুইটা, পটাশিয়াম আয়ন আছে কয়টা দুইটা, তো পটাশিয়াম আয়ন যদি থাকে তাহলে পটাশিয়াম আয়ন সালফেটের সাথে যুক্ত হয়ে তৈরি করবে কি পটাশিয়াম সালফেট। তাহলে এই সংকেতে দুটো পটাশিয়াম আয়ন আছে, আমাদের বাম পাশে আমাদের পটাশিয়াম আয়ন আছে দুইটা, আর ডান পাশে লিখতে পারবো কয়টা বলতো দুইটা, তাহলে টোটাল সালফেট ব্যবহার হয়েছিল তো এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা, চারটা, আর এখানে হচ্ছে কয়টা একটা পাঁচটা, এই হচ্ছে পাঁচটা সালফেট। এর আগের বিক্রিয়াগুলো এতটা কমপ্লেক্স কখনো ছিল না, যে এখান থেকে এই আয়ন বিয়োগ করছি সালফেট এভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এরকম কখনো ছিল না। তাহলে এই পর্যন্ত তোমার এই বিক্রিয়াটা হবে।
তুমি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। এটা আসলে হ্যাঁ, এখানে কোনো স্ক্রু হবে না, এটা বাদ দিয়ে আসলে বুঝতে পারছো কিনা সেটা বলো। এটা ভুলে লিখে ফেলছি এখান থেকে এখানে। ওকে, এটা দেখো ওকে ঠিক আছে, আমি বলছি এক সেকেন্ড। তুমি একটু দেখো এই রিঅ্যাকশনে আমি যদি এই লাইনটা যদি আবার বলি তোমাকে, এটা 5টা সালফার ডাই অক্সাইড 5টা লিখছি, বোঝা ট্রাই করো। এখানে আছে 10 অণু পানি, এই ডান পাশে আছে কত 8 অণু পানি। এই 8 অণু যদি এই পাশে ভাই চলে আসে তাহলে এটা আছে কি প্লাস, এটা হবে কি মাইনাস। তো 10 মাইনাস 8 তাহলে কয় অণু বাম পাশে থাকে 2 অণু। এটাকে এই পাশে নিয়ে নেই কেন, কারণ এটা কম এটা বেশি, এই কারণে কমটাকে আমি কি করছি বাম পাশে নিয়ে আসছি। তাহলে এই 10 থেকে 8 যদি মাইনাস করে দিই তাহলে এখানে কয় অণু পানি থাকবে 2 অণু। এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা সমীকরণের ডান পাশে যদি ধনাত্মক হয় বাম পাশে কি হবে ঋণাত্মক। এই 2MnO4 মাইনাস এই 2MnO4 মাইনাস, এটা কি 16টা H প্লাস, এখানেও কিন্তু H প্লাস আছে 20টা, এই কারণে এইখানে আছে কম এখানে আছে কি বেশি, এই কারণে এই 16টা H প্লাস কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে 20 থেকে যদি 16টা যদি মাইনাস করি তাহলে কয়টা H প্লাস থাকে 4টা H প্লাস। এই কারণে এই অংশটা আমরা এখানে লিখি। এখন দেখো এখানে সালফেট কয়টা 5টা, এখানে 20টা H প্লাস ছিল, 16টা এই পাশে যদি আসে 20 16 সমান সমান কত হবে 4, এটা 4টা H প্লাস। এটা কি দুইটা ম্যাঙ্গানিজ আয়ন, এই দুটো ম্যাঙ্গানিজ। আর পানি তো এদিকে আসার কারণে ভেনিশ হয়ে গেছে। এখন আমরা দর্শক আয়ন এখানে কি করব যোগ করব। তুমি একটু বোঝার ট্রাই করো, এটা কি তোমার সালফার ডাই অক্সাইড, এটা নিরপেক্ষ অণু, এটা যা আছে তাই থাকবে। এটা পানি, এটা নিরপেক্ষ অণু, এটা যা আছে তাই থাকবে। এটা ম্যাঙ্গানেট, এটা আয়ন, দর্শক আয়নের সাথে যোগ হবে K প্লাস এর সাথে, তাই K প্লাস এর সাথে যদি যোগ হয় তাহলে KMnO4 তৈরি হবে। এই সংকেত দ্বারা কয়টা MnO4 ইন্ডিকেট করে একটা, আছে কয়টা দুইটা, এই কারণে এটাকে 2 দ্বারা আমরা মাল্টিপ্লাই করব। এই কারণে এটাকে আমরা কি করব 2 দ্বারা মাল্টিপ্লাই। সালফেট আয়ন আগে আমরা যোগ করব না, এটা ঋণাত্মক, এটা যুক্ত হবে এখানকার ধনাত্মক, কারণ এখানে দর্শক আয়নের
কে প্লাস ছাড়াও আরো এখানে কি ধনাত্মক আয়ন আছে। এখানে কি করবে, H প্লাসটা যদি সালফেট আয়নের সাথে যদি যোগ হয় তাহলে এটা হয় কি H2SO4। একটা H2SO4 এ কয়টা H প্লাস থাকে, দুইটা। তাহলে এখানে কি আছে কয়টা, আমার চারটা। এই সংকেতে লিখছি কয়টা, দুইটা। তাহলে কত দ্বারা গুণ করলে 4 হবে, এখানে 2 দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে এটা কি হবে, 4। তাহলে এই চারটা H প্লাস, এই চারটা H প্লাস। তাহলে H2SO4 গঠন করতে গিয়ে এই পাঁচটা সালফেটের মধ্যে কয়টা সালফেট ব্যবহার হয়ে গেছে, দুইটা সালফেট ব্যবহার হয়েছে। তাই বাকি থাকে কয়টা, তিনটা। এই তিনটা সালফেটের কিছু আয়ন যুক্ত হয় কার সাথে, ম্যাঙ্গানিজের সাথে। এটা কি ম্যাঙ্গানিজ আয়ন, কার সাথে যুক্ত হবে, সালফেট। তাই ম্যাঙ্গানিজের সাথে যদি সালফেট যুক্ত হয় তখন তৈরি হবে কি, ম্যাঙ্গানিজ সালফেট। এই সংকেতে কয়টা ম্যাঙ্গানিজ, একটা। আমাদের আছে কয়টা, দুইটা। এই কারণে এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। তাহলে এই H2SO4 আর ম্যাঙ্গানিজ সালফেটে টোটাল সালফেট ব্যবহার হয়ে গেছে কয়টা, চারটা। এখানে দেখো দুইটা, এই দুইটা, চারটা। আমাদের আছে ছিল কয়টা, পাঁচটা। পাঁচটার মধ্যে চারটা ব্যবহার হয়ে গেছে, থাকে কয়টা, একটা। এখন দেখো সব মিলবে, মিলবে না কে, পটাশিয়াম আয়ন। এখানে পটাশিয়াম আয়ন আছে কয়টা, দুইটা। পটাশিয়াম আয়নটা কি করবে, সালফেটের সাথে যুক্ত হবে। তাহলে দুটো পটাশিয়াম আয়ন কয়টা সালফেটের সাথে যুক্ত হয়, একটা। তাহলে এখানে পটাশিয়াম আয়ন, এখানকার পটাশিয়াম আয়ন সমান। আর পটাশিয়াম সালফেট গঠন করতে গিয়ে কয়টা সালফেট ব্যবহার হয়েছে, একটা। তাহলে টোটাল ব্যবহার হয়েছে কয়টা, পাঁচটা। H2SO4 হয়েছে দুইটা, ম্যাঙ্গানিজ সালফেটে দুইটা, আর এই কি পটাশিয়াম সালফেটে কয়টা, একটা। টোটাল কয়টা, এই পাঁচটা ব্যবহার হয়েছে। এই হচ্ছে এটা। দেখো কারো কোনো ডাউট আছে কি? এখানে তো সরবরাহ করার কিছু নাই ভাই। তুমি এখানে তো কে প্লাস কে তুমি সরবরাহ করছো, এখানে তো সরবরাহ করার কিছু নাই, শুধু কে প্লাস কে সরবরাহ করা হয়েছে। তুমি ম্যাঙ্গানিজ আয়নও আছে, H প্লাসও আছে, সালফেটও আছে। তোমার দর্শক আয়ন কে প্লাস হিসেবে কাজ করছে। এই তো তুমি ম্যাঙ্গানিজ আয়নকে সরবরাহ করো নাই, কারণ ম্যাঙ্গানিজ আয়ন তো এই বিক্রিয়া পাত্রে আছে অলরেডি। ঋণাত্মক আয়নও বিক্রিয়া পাত্রে আছে। এই কারণে এটা এটার সাথে গিয়ে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। এটি সরবরাহ করার কিছু নাই। ওকে, এখন দেখো এই বিক্রিয়াগুলোর সাহায্যে আমরা ম্যাথ করব কিভাবে। এই বিক্রিয়াগুলোর সাহায্যে আমরা কিভাবে ম্যাথ করব। এটা হচ্ছে রেডক্স বিক্রিয়ার সাহায্যে, রেডক্স বিক্রিয়ার সাহায্যে কোন পদার্থের ভর নির্ণয়ের সূত্র, নিয়ম। বিক্রিয়ার সাহায্যে কোন পদার্থের ভর নির্ণয় নিয়ম। কোন পদার্থের ভর নির্ণয় নিয়ম। তুমি দেখো তোমরা মানে ফ্যাসিলিটি পাইতে পাইতে মানে একটা হয়ে গেছে, তোমার লাইভ ফেসবুক লাইভ তোমার রেকর্ডেড থাকে, তুমি লাইভে থাকো। হ্যাঁ, মানে মানে শেষরামির একটা লেভেল আছে। হ্যাঁ, এর এর চেয়ে ম্যাক্সিমাম লেভেল ছাড়াই না। একটা বাচ্চা লাইভে থাকলে সে তার প্রবলেমগুলো সলভ করার সুযোগ পায় পরবর্তী। তুমি এই ভিডিও দেখবা 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ভিডিও বাসায় বসে মনোযোগ সহকারে দেখবা,
আর 1.5 ঘন্টা লাইভ ভিডিও, এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। এবং তোমাকে তো আর এটা করা যাবে না, এই কারণে আমরা আমাদের লেকচারের পর আমরা ডিলিটও করে দেব। হ্যাঁ, তোমার এটা তুমি পারলে পারো, না পারলে না পারো, তুমি এত ফাজিল টাইপের পোলাপান হলে তো সমস্যা। হ্যাঁ, খুবই সমস্যা। এখন দেখো, রেডক্স বিক্রিয়ার সাহায্যে আমরা কোন পদার্থের ভর আমরা কিভাবে নির্ণয় করব তার নিয়মটা কি। এটা ফার্স্ট নিয়ম হচ্ছে, প্রথমে তুমি চিত্র আঁকবা। তার মানে এই না যে এক্সামে তোমাকে চিত্র আঁকতে হবে। কোশ্চেন অনুসারে কি করব, প্রশ্ন অনুসারে আমরা কি করব, চিত্র আঁকব। প্রশ্ন অনুসারে চিত্র আঁকতে হবে, এটা হচ্ছে নিয়ম। চিত্র আঁকতে হবে বা অঙ্কন করতে হবে, এটা তোমার বোঝার জন্য। এটা যদি আঁকতে পারো জিনিসটা, তাহলে তুমি ইজিলি তুমি কি করতে পারো, ম্যাথটা করতে পারো। সেকেন্ড স্টেপ হচ্ছে, যে পদার্থের আয়তন ও ভর দেওয়া থাকবে, যে পদার্থের আয়তন ও ঘনমাত্রা, আয়তন ও ঘনমাত্রা অথবা ভর দেওয়া থাকবে, তার মোল সংখ্যা বের করে নিতে হবে। তার দেওয়া থাকবে তার মোল সংখ্যা বের করতে হবে। এটা আসলে কিভাবে তুমি বের করবা, বের করতে হবে। এটা দেখো, এটা আসলে তুমি কিভাবে বের করবা। মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে, আয়তন আর ঘনমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে মোল সংখ্যা বের করবা n = v * c। আর যদি তোমার কি ভর দেওয়া থাকে, তাহলে মোল সংখ্যা বের করবা কি n = w/m। এভাবে তুমি করবে। অর্থাৎ ওই পদার্থের ভরকে ওই পদার্থের মোলার ভর দ্বারা ভাগ করলে বা আণবিক ভর দ্বারা ভাগ করলে বের হবে কোনটা, বলতো, মোল সংখ্যা। এরপর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, এরপর প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে জানা এরপর প্রয়োজনীয় বিক্রিয়ার সাহায্যে জানা উপাদানের মানের সাথে অজানা পদার্থের, মানে অজানা পদার্থ যেটা, যার ভরটা আমরা ক্যালকুলেশন করতে চাই, যার মানটা আসলে বের করতে চাই, জানা উপাদানের মানের সাথে অজানা পদার্থের সম্পর্ক স্থাপন করে তার ভর নির্ণয় করতে হবে। আমি এই লাইনটা একবার ক্লিয়ার করে দেব তোমাকে। ভর নির্ণয় করতে হবে, এই জিনিসটা একবারে আমরা ক্লিয়ার করি। তুমি যদি এটা একটা ম্যাথ যদি বুঝতে পারো, তাহলে সবগুলো ম্যাথ তুমি করতে পারবে। ফার্স্ট হচ্ছে, কোশ্চেন অনুসারে তুমি একটা চিত্র অঙ্কন করবে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কি, তোমার যে পদার্থের আয়তন ঘনমাত্রা দেওয়া থাকবে, যেটা কোশ্চেনে উল্লেখ করা থাকবে, অথবা আয়তন ঘনমাত্রাকে ভর আকারেও দেওয়া থাকতে পারে, তাহলে তার মোল সংখ্যাটা বের করে নিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে কি, ওই যে তোমার এই চিত্র থেকে বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া হবে তুমি জানবা। এই বিক্রিয়ার সাহায্যে তুমি কি করবা, যার মান জানো আর যার মান জানো না, যেটা অজানা আমাদের কাছে,
তাদের মধ্যে সম্পর্ক করে তাদের মধ্যে তোমার কি করতে হবে, একটা গাণিতিক হিসাব শুরু করতে হবে। গাণিতিক হিসাবে মানে অজানা পদার্থের সম্পর্ক স্থাপন করে গড় নির্ণয় করতে হবে। অর্থাৎ গাণিতিক হিসাবের মাধ্যমে আমরা এটার ক্যালকুলেশনটা করব। এই পর্যন্ত আগে উঠাই নাও। মাথায় রাখবা প্রথমে চিত্র, যার আয়তন ও ঘনমাত্রা দেওয়া আছে অথবা ভর দেওয়া আছে তার মূল সংখ্যা। থার্ড হচ্ছে চিত্রের সাহায্যে আমাদের ডিটেক্ট করতে পারবো কতগুলো বিক্রিয়া হবে, ওই বিক্রিয়ার সাহায্যে আমরা কি করব, যার মান জানি আর যার মান বের করতে হবে তাদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। এই লাইনগুলো আমি আরো ক্লিয়ার করে দেবো এখন ম্যাথ করার মাধ্যমে। এটাকে একটু উঠাই নাও। ওকে, এখানে একটু দেখো, এখন আমরা ম্যাথ করব। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। একটা যদি ম্যাথ করতে পারো তাহলে তুমি সবগুলোই বুঝতে পারবে, আশা করি। আশা করি সবই বুঝতে পারবে। ওকে, এটা একটু আসুক তারপর আমি এটা স্টার্ট করব। আগে একটু দেখে নিই। চারটা চলে আসে কেন? একটু ওয়েট করো। ওকে, এটা খুবই তো ছোট দেখা যাচ্ছে। তোমরা কি লেখাটা দেখতে পাও নাকি? আচ্ছা, আমরা আর একটু বড় করে নিই, তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। এটা জুম স্ক্রিনে শেয়ার দিলে করা যেত, তখন তো তুমি আর বোর্ড দেখতে পাইতা না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখব। আচ্ছা, তুমি একটু দেখো। হ্যাঁ, একটু একটু ওয়েট করো। দেখো, তানভীর একটু ওয়েট করো না ভাই, তুমি একদম অস্থির হয়ে গেলে তো সমস্যা। একটু দেখো, এখানে বলছে এক টুকরো লোহাকে, এটা ঠিক আছে তো কোশ্চেন নাকি, নাকি আরো বড় করা লাগবে?
আর বড় করলে তোমার আসবে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে কিনা কোশ্চেনের কি আছে, ফন্ট ঠিক আছে কিনা নাকি কোশ্চেন ঠিক আছে? দেখো এখানে বলছে এক টুকরা লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে। হ্যাঁ, এখানে আমরা কোশ্চেন অনুসারে আমরা এখানে কি করব, চিত্রটা আঁকবো। এখানে বলছে এক টুকরা লোহাকে, বোঝার ট্রাই করো। এখানে একটা পাত্র নিলাম, এখানে এক টুকরা লোহাটাকে, এই হচ্ছে লোহা, এটাকে আমরা কি করলাম, লঘু সালফিউরিক অ্যাসিডে তোমার কি করা হয়েছে, দ্রবীভূত করা হয়েছে। এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা লঘু, এটা হচ্ছে দ্রবী। এখানে হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড, ওকে, তুমি দেখো এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে আমরা দ্রবীভূত করে আমরা ফেরাস সালফেটে পরিণত করব। অর্থাৎ আয়রনটাকে যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা যোগ করব, তখন এই আয়রনটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার কি করবে, ফেরাস সালফেট তৈরি হবে। এটা আমাদের কি তোমার কোশ্চেন বলে। মানে আমি স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছি না, এখানে আমার সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপের দিকে তাকাই কথা বলতে হচ্ছে। হ্যাঁ, তাহলে তোমার এখানে তোমার কি হবে, এখানে তোমার বিক্রিয়া হবে। আয়রনটাকে যখন সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা অ্যাড করব, তখন এই আয়রনটা কি করবে, সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, এটার সাথে রিঅ্যাকশন করে তৈরি করবে কি, ফেরাস সালফেট, আর এখানে তৈরি করবে কি, আয়রন। এখানে আয়রনকে H2SO করে ডিসলভ করার পর আমরা যে ফেরাস সালফেট পাবো, বিক্রিয়া করার পর যে ফেরাস সালফেট পাবো, মানে রিঅ্যাকশনের পর, এটা রিঅ্যাকশন কোনটা, এটা রিঅ্যাকশন, রিঅ্যাকশন কোনটা হবে, এটা হবে রিঅ্যাকশন। সেই ফেরাস সালফেটকে আমরা জারিত করতে, সেই ফেরাস সালফেটকে আমরা কি জারিত করে ফেরিক আয়নে কনভার্ট করতে, বা সেই ফেরাস সালফেটকে আমরা জারিত করতে আমরা কি ব্যবহার করছি, তোমার একটা দ্রবণ ব্যবহার করা হয়েছে। সেই দ্রবণটা কোন দ্রবণ, KMnO4 দ্রবণ। তার কত ml দ্রবণ ব্যবহার করা হচ্ছে, 95 ml, 0.01 মোলার KMnO4 দ্রবণটা আমরা এখানে কি করলাম, ব্যবহার করলাম। এখানে আমি যদি জিনিসটাকে আবার যদি ব্যাখ্যা করি, তাহলে আমি বলি এটা হচ্ছে লোহা, এটাকে H2SO করে আমরা ডিসলভ করছি। লোহাটাকে যদি H2SO করে আমরা যদি ডিসলভ করি, তাহলে তোমার এই বিক্রিয়া পাবো ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটকে জারিত করার জন্য, ফেরাস সালফেট তো নিজে নিজে জারিত হবে না, তাকে জারিত করার জন্য আমরা এখানে একটা জারক পদার্থ ব্যবহার করব। সেই জারক পদার্থটাকে KMnO4, যেটার পরিমাণ হচ্ছে কত, 95 ml, যেটার ঘনমাত্রা আছে কত, 0.0 কত, 1 ml। এটাকে জারিত করলে, ফেরাসকে জারিত করলে দেখবে Fe2+ আয়ন, এটা চেঞ্জ ফর্ম হচ্ছে কি, Fe3+ আয়ন। Fe2+, এখানে কোন আয়নটা আছে, Fe2+। এটা যখন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে, এটা যখন জারিত হবে, তখন সেটা ইলেকট্রন ত্যাগ করবে, আর এটা ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নটা তৈরি করবে, Fe3+। এই দুটো দ্বারা আলাদা কোনো পাত্র ইন্ডিকেট করে না, একটা পাত্রের মধ্যে। জাস্ট আমি জিনিসটাকে বোঝানোর জন্য আমি আলাদা দুটো এখানে পাত্রকে আমরা কনসিডার করব। এই জিনিসটাকে বোঝানোর জন্য আলাদা দুটো পাত্রকে আমরা কনসিডার করব। আয়রনকে H2SO করে ডিসলভ করছি, এখানে ফেরাস সালফেট তৈরি হইছে। ওই ফেরাস সালফেট মনে করো আমি আলাদাভাবে দেখাচ্ছি, ওই ফেরাস সালফেটকে আমি কি করলাম, KMnO4 দ্রবণ দ্বারা এটাকে আমরা জারিত করব। এই পাত্রে অ্যাসিড আছে, তার মানে এই পাত্রেও অ্যাসিড আছে। এখানে অ্যাসিড হিসেবে কে আছে বলতো, H2SO আছে। তার মানে এই বিক্রিয়াটা কোন মাধ্যমে ঘটবে, অ্যাসিডীয় মাধ্যমে এই বিক্রিয়াটা কি তোমার ঘটবে। এটাকে আলাদাভাবে আর লেখার কোনো দরকার নেই, মানে কি এখানেও কি আছে বলতো, অ্যাসিড আছে। এই পাত্র আর এই পাত্র কি আলাদা কোনো পাত্র না, একই পাত্র ইন্ডিকেট করে। বিক্রিয়া বোঝানোর জন্য আমরা কি আসলে করছি কি, এটা আর এটা কি আলাদা দুটো পাত্র আমরা লিখছি। এটা হচ্ছে কোশ্চেন অনুসারে, আসলে এটা হচ্ছে কি তোমার চিত্র, এটা আমাদের কোশ্চেনের অ্যানসারের মধ্যে এটা আসবে। এবং সেকেন্ড হচ্ছে, যে পদার্থের আয়তন ও ঘনমাত্রা দেওয়া থাকবে তার মৌল সংখ্যা বের করব, অথবা যে পদার্থের ভর দেওয়া থাকবে তার মৌল সংখ্যা বের করব। দেখো এই ডায়াগ্রাম থেকে আসলে কার আয়তন ও ঘনমাত্রা দেওয়া আছে, দেখো
এটার আয়তন ঘনমাত্রা নাই, এটার আয়তন ঘনমাত্রা নাই। দেখো শুধুমাত্র KMnO4 এই যৌগটার আয়তন আর ঘনমাত্রা এখানে দেওয়া আছে। এটা আয়তন আর এটা কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে কোশ্চেনটা অ্যানসার স্টার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, KMnO4 এর মোল সংখ্যাটা বের করে নিতে হবে। এটা কিভাবে, আয়তন আর ঘনমাত্রা আমরা গুণ করব। N = V * C। আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে আয়তনটাকে অবশ্যই তোমার কি শিখে নিতে হবে, লিটারে নিতে হবে। তারপর আমাদের কি লাগবে, বিক্রিয়া। এখানে আয়রন H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করে সেখানে একটা বিক্রিয়া হয়। আর একটা হচ্ছে কি KMnO4 কি ফেরাস সালফেট দ্রবণকে কি করবে, জারিত করবে এসিডিও মাধ্যমে, সেখানে আরেকটা বিক্রিয়া হবে। তখন ওই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা গাণিতিক হিসাব শুরু করব। তাহলে আমরা এখানে ম্যাথটা স্টার্ট করে দিই। এখানে হচ্ছে অ্যানসার। এই কোশ্চেনে প্রথম স্টেপ অ্যানসারের মধ্যে আসবে না, সেকেন্ড স্টেপ আসবে। কারণ তোমার কি আয়তন ঘনমাত্রা দেওয়া আছে KMnO4 এর, তাহলে KMnO4 এর আমরা মোল সংখ্যাটা বের করে নেব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি, এর বোঝার ট্রাই করব, আমরা জানি N = V * C। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে V দ্বারা আসলে ইন্ডিকেট করে কি 95 ml মানে কি, এটাকে লিটারে নেব 10^3 লিটার। আর এখানে ঘনমাত্রা দ্বারা ইন্ডিকেট করে কি 0.01। তুমি দেখো এটা আয়তন যদি এত হয় 95 * 10^3 হয়, এখানে মানটা তুমি একটু বসাই দাও, 10 কত 3, আর ঘনমাত্রা করো 0.01। এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হবে কি তার মোল সংখ্যা। এটাকে মাল্টিপ্লাই করো, কত আসে দেখো। হ্যাঁ সবাই একটু মাল্টিপ্লাই করো। ইনটু 0.01, এটা কত আসবে 9.5। 10 কত, এটা হবে 9.5। 10 এখানে কত আসবে, 4 আসবে। এটা 4 মোল। এটা হবে কি তার মোল সংখ্যা। এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা সেটা আগে একটু আমাকে কমেন্টসে জানাও, তারপর আমরা বিক্রিয়াটা যাব। এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত আসলে কারো ডাউট আছে কিনা সেটা আগে একটু বলো। এখন এটা দেখো, সেকেন্ড হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ শেষ, আমাদের শুরু হবে কোনটা, থার্ড স্টেপ। একটা বিক্রিয়া বুঝো, সব বিক্রিয়া একরকম। থার্ড স্টেপে আমাদের কি হবে, আমাদের বিক্রিয়া। তার বিক্রিয়া কোনটা, আয়রন আর H2SO4 এর বিক্রিয়া। আর বিক্রিয়া কোনটা, KMnO4 প্লাস সালফেট, কোন মাধ্যমে, এসিডিও মাধ্যমে। তাহলে এখানে আমরা লিখব প্রয়োজনীয় বিক্রিয়া নিম্ন, প্রয়োজনীয় বিক্রিয়া নিম্ন। একটা ম্যাথ করাতে আমাদের অনেক সময় লাগবে। আমরা এটা এখানে লিখি, হ্যাঁ এই অংশটা আমরা একটু ডিলিট করে নিই, কারণ আমাদের এখানে অনেক জায়গা দরকার হবে। হ্যাঁ এই অংশটা আমরা একটু ডিলিট করে দিই, এই অংশটা। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে আমরা লিখলাম, তারপরে প্রয়োজনীয় বিক্রিয়া আমরা কি নির্ণয়, বিক্রিয়া কি নির্ণয়। অবশ্যই বিক্রিয়া কি লাগবে, ব্যালেন্স লাগবে। তাহলে এটা আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, এটা আয়রনের সাথে কি সালফিউরিক অ্যাসিড। আয়রন যদি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে তৈরি করবে কি প্লাস সালফেট, আর এখানে তৈরি করবে কি হাইড্রোজেন। এই বিক্রিয়াটা এক নম্বর। তুমি দেখো সেকেন্ড রিঅ্যাকশন, রিঅ্যাকশন আগে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। সেকেন্ড রিঅ্যাকশনটাকে KMnO4 কি ফেরাস সালফেট, কোন মাধ্যমে, এসিডিও মাধ্যমে। তাহলে কি কি থাকবে, ফেরাস সালফেট, এখানে কি থাকবে KMnO4, এটা কোন মাধ্যমে, এসিডিও, এসিডিও হিসেবে কি আছে H2SO4। এই বিক্রিয়া আমরা, এই বিক্রিয়াটাকে আমরা ব্যালেন্স করব কিভাবে, সরাসরি পদ্ধতিতে। তোমাকে আমি বলছি যে আমাদের একটা বিক্রিয়া থেকে গাণিতিক হিসাব করার জন্য সরাসরি পদ্ধতি, আবার আয়ন ইলেকট্রন পদ্ধতি শুরু করে দাও। এখানে জারণ মধ্যবিক্রিয়া, বিজারণ মধ্যবিক্রিয়া। যদি তোমার কোশ্চেনে বলে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়াটাকে ব্যালেন্স করো, ওকে, আমরা এই বিক্রিয়াটাকে আমরা কি করব, গাণিতিক ম্যাথ করার জন্য এই বিক্রিয়া কমপ্লিট করতে হবে, এটা ব্যালেন্স করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, সরাসরি পদ্ধতি, ফেরাস সালফেট, ফেরিক সালফেট, এগুলো একবারে মুখস্থ রাখতে হবে। এখানে তোমার একবারে কি রাখতে হবে বলো তো, মুখস্থ রাখতে হবে। এখানে কি হয়, ম্যাঙ্গানিজ সালফেট হয়,
এখানে ম্যাঙ্গানিজ সালফেট কত হয় 2 অণু 8 অণু পানি হয়, এখানে 8 অণু কি হয় পানি হয়, এখানে 10টা ফেরাস সালফেট থাকে। এটা আমার মুখস্থ হয়ে গেছে মানে করতে করতে, তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়। এখানে যে 8 অণু পানি হয় তাহলে এখানে কি হবে 8টা H2SO4 হবে। তাহলে তোমার সব মিলবে মিলবে না, পটাশিয়াম, তাহলে এখানে কি হবে পটাশিয়াম কি হবে বলো তো সালফেট হবে। এখানে 2 KMnO4 হলে এটাও 2 ম্যাঙ্গানিজ সালফেট হবে। এই হচ্ছে তোমার কি টোটাল বিক্রিয়ার মেকানিজম। এটা ছিল তোমার বিক্রিয়াটা। এখন আমি বলছি এই দুটো বিক্রিয়া থেকে আমাদের কি করতে হবে, দুটো উপাদান বের করতে হবে। একটা উপাদানের মান আমরা জানি আর একটা উপাদানের মানটা আমাদের কি করতে হবে বলতো বের করতে হবে। এই কোশ্চেনে আমরা কার মান জানি KMnO4, তাহলে KMnO4 এর মানের সাথে এটা আমাদের জানা, এই মানটা আমরা জানি নোন, এটা আমরা কি নোন, এটা আমাদের কাছে নোন, এই মানটা আমরা জানি। আমরা কার ভর বের করব লোহার ভর, তার মানে এই লোহাটা হচ্ছে কি তোমার আননোন। তাহলে আসলে বোঝার ট্রাই করো, এখানে একটু টাইম নেবে। আসলে আমরা কি করব যার মান আমি জানি আর যার মান আমি জানি না তার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব, তার মধ্যে আমরা কি করব একটা গাণিতিক লাইন আমরা লিখব। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, এই মানটা এই যদি একটা বিক্রিয়ার মধ্যে যদি এই দুটো উপাদান থাকতো তাহলে ইজিলি এই লাইনটা আমরা লিখতে পারতাম। কিন্তু এই উপাদানটা আর এই উপাদানটা আলাদা সমীকরণ। যেমন এই উপাদানের সাথে যদি আমি এই উপাদানের সম্পর্ক নির্ণয় করতে চাই তাহলে আমি বলতে পারি 2 মোল KMnO4 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে। এটার সাথে যদি এটার সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমি খুব ইজিলি বলতে পারি 2 মোল KMnO4 8 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে। আমি যদি এটার সাথে এটার সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে আমি বলতে পারি 2 মোল KMnO4 থেকে 5 মোল ফেরিক সালফেট কি হচ্ছে বলতো উৎপন্ন হচ্ছে। এই ফেরাস সালফেটটা দেখো ফেরিক সালফেটে কি হয়ে যাচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই দুটো উপাদান যদি আলাদা সমীকরণে থাকে তখন তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কি টেকনিক, এই দুটোর মধ্যে আগে দেখতে হবে কমন উপাদান কোনটা আছে। আমরা প্রথমে ধীরে ধীরে বুঝবো তারপর এটা ফার্স্ট আমরা বুঝবো। এই দুটোর মধ্যে কমন উপাদান H2SO4 বিক্রিয়া করে না, এটা মাধ্যম হিসেবে কাজ করে। H2SO4 বাদে এই দুটো বিক্রিয়ার মধ্যে কমন উপাদান কোনটা আছে, কমন যৌগ কোনটা আছে সেটা দেখতে হবে। H2SO4 ব্যবহার করা যাবে না, কারণ H2SO4 টা এই বিক্রিয়ার মাধ্যম হিসেবে কি করে বলতো কাজ করে। এটা বাদে এই সমীকরণের কমন উপাদানকে আর এই সমীকরণের কমন উপাদানকে সেটা দেখো। তুমি দেখো এই সমীকরণে কমন আছে আর এই সমীকরণে H2SO4 বাদে কমন আছে কে ফেরাস সালফেট। দেখো এখানেও ফেরাস সালফেট আছে, এখানেও কে আছে ফেরাস সালফেট আছে। আগে কমন উপাদান H2SO4 এই বিক্রিয়ার মাধ্যম, এটা বাদে এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে কমন উপাদান কোনটা আছে। তাহলে তুমি একটু দেখো তাহলে আমরা আসলে কি লিখতে পারি, এটার সাথে এটার আমরা সম্পর্ক প্রথমে লিখব, এটার সাথে এটার আমরা সম্পর্ক লিখব, তারপর আমরা এটার সাথে এটার আমরা সম্পর্ক লিখব। প্রথমে এটার সাথে এটার সম্পর্ক করব, তারপর এটার সাথে এটার সম্পর্ক করব। ওই দুইটা সমীকরণ থেকে আমরা কি করব এটার এটার মধ্যে কি করব সম্পর্ক করব। কিভাবে করব দেখো, এটা 1 নং হতে আমরা কি লিখতে পারি, আমি একবারে তোমাকে প্রথমে ধীরে ধীরে বুঝাচ্ছি, এখানে একটু টাইম বেশি লাগবে। তাহলে এটা কি সহগ কত 1 মোল, এখানে কত 1 মোল, তাহলে আমরা লিখতে পারি 1 মোল আয়রন। 1 মোল আয়রন থেকে 1 মোল ফেরাস সালফেট তৈরি হয়। এটাকে আমরা এই শর্টকাট লাইনে লিখতে পারি, এটা অবেদ চিহ্ন দেব অবশ্যই। এই কোন একটা বিক্রিয়া থেকে এরকম লাইন লিখলে এই ধরনের অবেদ চিহ্ন দিতে হয়। তাহলে 1 মোল আয়রন থেকে তৈরি হয় কি 1 মোল কি তোমার ফেরাস সালফেট, এটাকে এভাবে লেখা যায় শর্ট ফর্মে। তাহলে আমরা 2 নং থেকে আমরা আসলে কি লিখতে পারি, 2 নং হতে আসলে আমরা কি লিখতে পারি, এটা কত এটার সাথে এটা সব সময় যেটা জানা মান সেটাকে অলওয়েজ বামে রাখতে হবে আর অন্যটাকে ডানে রাখতে। তাহলে এটা কি 2 মোল KMnO4, 2 মোল KMnO4 সমান সমান কত মোল ফেরাস সালফেট 10 মোল ফেরাস সালফেট। কত মোল 10 মোল, এটা জানি আমরা কি 2 মোল। বোঝার ট্রাই করো তুমি, 2 মোল KMnO4 কত 10 মোল। আসলে আমরা KMnO4 এর সাথে ফেরাস সালফেটের সম্পর্ক করতে চাই না, আমরা সম্পর্ক করতে চাই কোনটা KMnO4 এর সাথে আয়রনের।
KMnO4 এর সাথে কার সাথে আয়রনের সম্পর্ক করতে চাই, এই কারণে এই সমীকরণটাকে তুমি দেখো 1 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে যদি আমি 1 মোল আয়রন লিখি আর 10 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে আমি কয় মোল আয়রন লিখতে পারি 10 মোল আয়রন লিখতে পারি। এটা থেকে আমরা কি লিখতে পারি, এটাকে ধরলাম আমরা 3, এই ইকুয়েশনটাকে আমরা ধরলাম কত 3। আমরা এটা যদি বুঝি পরবর্তীতে দেখবে একবারও তুমি পারবা। আমরা আসলে এটার সাথে এটা সম্পর্ক করতে চাই, তাই এটার ডান পাশের উপাদানটাকে আমরা আয়রনে কনভার্ট করতে চাই, আমরা এটাকে আয়রন সালফেট রাখতে চাই। তাহলে কিভাবে করব, যে এই 1 মোল ফেরাস সালফেটকে 1 মোল ফেরাস সালফেটের পরিবর্তে আমি লিখতে পারি কি 1 মোল আয়রন। তাহলে এখানে আমার ডান পাশে আছে 10 মোল, তাহলে 10 মোল ফেরাস সালফেটের পরিবর্তে কি 10 মোল আয়রন। 1 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু যদি 1 মোল আয়রন হয় 5 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু 5 মোল আয়রন হবে, 10 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু কত হবে 10 মোল আয়রন হবে। অর্থাৎ 10 মোল ফেরাস সালফেটের জায়গায় আমি কি লিখতে পারি 10 মোল আয়রন। এখানে লিখতে পারি কি 2 মোল KMnO4, এটার জায়গায় আমি লিখতে পারি কি 10 মোল কি লিখতে পারি আয়রন। এটা কোন সম্পর্ক থেকে 3 নং হতে, এটা লেখা যায় 3 নং হতে আমরা এটা লিখতে পারি। আমরা এই সমীকরণে আমি যদি ব্যাপারটা আবার বলি, এটা আর এটার মধ্যে এই দুটো উপাদান একটা সমীকরণে নাই, আলাদা সমীকরণে আছে। এই কারণে কি করতে হবে, এটা আর এটার মধ্যে সম্পর্ক করার জন্য এই দুটো সমীকরণে কমন যৌগ দেখতে হবে। কোনটা মাধ্যম বাদে, এখানে H2SO4 কি হিসেবে কাজ করে মাধ্যম, এটা বাদে কমন যৌগ কোনটা ফেরাস সালফেট। তাহলে এটা আর এটার মধ্যে এটা ফেরাস সালফেট, তাহলে এটা এটার মধ্যে সম্পর্ক বিক্রিয়া ব্যালেন্স, এখানে 1 মোল আয়রন, এখানে কি 1 মোল ফেরাস সালফেট। তাহলে আমরা বলতে পারি 1 মোল আয়রন থেকে 1 মোল ফেরাস সালফেট তৈরি হয়। সেই বড় লাইনটাকে আমরা শর্টকাটে কি লিখতে পারি 1 মোল আয়রন, এটা অবের চিহ্ন, আইডেন্টিটি সিম্বল দিতে হবে 1 মোল ফেরাস। এটা থেকে আমরা বলতে পারি কি 2 মোল KMnO4 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে। এটাকে আমরা লিখতে পারি কি গাণিতিকভাবে 2 মোল KMnO4 10 মোল ফেরাস সালফেট। তাহলে আমরা 1 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে 1 মোল যদি আয়রন লিখতে চাই পারি, তাহলে 5 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে 5 মোল আয়রন লিখতে পারবো। 10 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে আমরা কি 10 মোল কি লিখতে পারবো আয়রন লিখতে পারবো। দেখো এখান থেকে আমাদের KMnO4 এবং আয়রনের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। এই লাইনটা আসলে কোন নং থেকে পাইছি 3 নং। 1 মোল ফেরাস সালফেটের জায়গায় যদি 1 মোল আয়রন হয় 10 মোল ফেরাস সালফেটের জায়গায় আমি 10 মোল আয়রন লিখতে পারবো। দেখো এই এতটুকু কথা তুমি বুঝতে পারছো কিনা তাহলেই হবে। এই এতটুকু কথা বুঝছো কিনা এটা আগে একটু কমেন্টসে দেখো। হ্যাঁ ঠিকই কথা বলছো জিয়া, তুমি একই কথা। তুমি এটাকে আমরা যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি, এটা 10 মোল আয়রন ইকুয়াল টু 10 মোল ফেরাস সালফেট। এটাকে আমি যদি 10 দ্বারা, আমি আরেকটা ইকুয়েশন হবে এই কারণে আমরা এটা করি নি। আমরা এই বিক্রিয়াটাকে যখন এক্সামে লিখব তখন এক লাইনে আমরা লিখে যাব। এই বিক্রিয়াটাকে আমরা কি করব, এক লাইনে এটাকে আমরা কমপ্লিট করে লিখে যাব। এই তিনটাকে আমরা লিখব না, একবারে লিখে ফেলব। কথা কি বুঝছো কিনা? এই কারণে এটা হচ্ছে কি তোমার, যে তুমি যদি এটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে 10 মোল আয়রন ইকুয়াল টু 10 মোল কি ফেরাস সালফেট। এখানে 10 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে এখানে আমরা কি করতে পারি 10 মোল আয়রন। আমি ওই কথাটাই বলছি। আসলে আমি এখানে 10 দ্বারা যদি আমি তো এই কথাই বলছি যে 5 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু 5 মোল আয়রন, 10 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু 10 মোল আয়রন। অর্থাৎ এটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করলে 10 মোল ফেরাস সালফেটের জায়গায় আমরা 10 মোল কি লিখতে পারি আয়রন লিখতে পারি। এখন এটাকে আমি মাল্টিপ্লাই করব, আবার এটাকে কমন সমন্বয় করব,
তার মানে এই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা করিনি। ওকে, মিম বোঝার ট্রাই করো। এটা 1 আর এটা 2, আমার এটার মান জানি, এটার মান জানি না, যেটার মান জানি আর যেটার মান জানি না তাদের মধ্যে সম্পর্ক করতে হবে। তাহলে KMnO4 এবং আয়রন কি একই সমীকরণে নেই, আলাদা সমীকরণ। আলাদা সমীকরণ থেকে এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হলে কি করতে হবে, এদের মধ্যে কমন যৌগ নিতে হবে। H2SO4 কমন, বাট এটাকে নিচ্ছি না কেন, এটা বিক্রিয়ার মাধ্যম হিসেবে কাজ করে, এটা জারক আর বিজারকের ভূমিকা পালন করে। এটা বাদে কারা আছে, ফেরাস সালফেট। ফেরাস সালফেট এখানেও আছে, এখানেও ফেরাস সালফেট আছে, এই সমীকরণেও ফেরাস সালফেট আছে, এই সমীকরণেও ফেরাস সালফেট। তার মানে শুধুমাত্র কমন যৌগ H2SO4 বাদে কে আছে, ফেরাস সালফেট আছে। তাহলে আমাকে প্রথমে করতে হবে এটার সাথে এটার সম্পর্ক, তারপর এটার সাথে এটার সম্পর্ক করতে হবে, তারপর এটা এটার মধ্যে আমার কি করতে হবে, সম্পর্ক স্থাপন করতে হবে। এটা দ্বারা আসলে কি বোঝায়, 1 মোল আয়রন থেকে 1 মোল ফেরাস সালফেট তৈরি হয়। তাহলে আমরা এখানে লিখছি 1 মোল আয়রন ইকুয়াল টু 1 মোল ফেরাস সালফেট। এটা থেকে আমরা কি বুঝি, 2 মোল KMnO4 ইকুয়াল টু আমরা বলতে পারি কি 10 মোল ফেরাস সালফেট, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কি আসলে এই KMnO4 এর সাথে কার সম্পর্ক স্থাপন করতে চাই, আয়রনের সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা 10 মোল ফেরাস সালফেটের রিপ্লেসে আমরা আয়রন লিখতে চাই। তাহলে 1 মোল, এই 3 নং কি বলে, 1 মোল ফেরাস সালফেট ইকুয়াল টু 1 মোল আয়রন। তাহলে এটাকে আমরা যদি 10 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে 10 মোল আয়রন ইকুয়াল টু কত, 10 মোল ফেরাস সালফেট। তাহলে 10 মোল ফেরাস সালফেটের জায়গায় আমরা এখানে কি লিখতে পারি, 10 মোল কি লিখতে পারি, আয়রন আমরা লিখতে পারি। এই ম্যাথের সবচেয়ে কমপ্লেক্স টার্ম হচ্ছে কোনটা, এই বিক্রিয়াগুলো কমপ্লিট করা এবং বিক্রিয়া থেকে এই গাণিতিক লাইনটা তৈরি করা, এটাই হচ্ছে। দেখো কারো কোনো ডাউট আছে কিনা সেটা বলো। ওকে, তুমি একটু দেখো এখান থেকে আমাদের ওকে, সবাই একটু দেখো এই লাইনটাকে আমরা উপরে লিখলাম, এটা 2 মোল KMnO4, তোমাকে আমি ক্লিয়ার করে দেব, হ্যাঁ সমস্যা নেই, এটা প্রথম ম্যাথ তো এই কারণে ঝামেলা হচ্ছে। এটা কি 10 মোল আয়রন, এই লাইনটাকে আমরা এখানে লিখলাম। তাহলে 1 মোল KMnO4 সমান সমান কত হবে, 2 আর 10 কাটাকাটি যায়, তাহলে 5 মোল। এটা কি হবে, 5 মোল কি তোমার আয়রন। আমাকে লোহার ভর বলছে, লোহার ভরটাকে আমরা কি বলি, গ্রাম এককে প্রকাশ করি। তাই মোলটাকে আমরা যদি গ্রামে যদি প্রকাশ করি, আমাদের কিন্তু KMnO4 এর ভ্যালু দেওয়া আছে। KMnO4 এর ভ্যালুটা আমরা কত বের করছিলাম, KMnO4 এর ভ্যালুটা আমরা কত বের করছিলাম, মোল আকারে 9.5 ইনটু কত, 10 ইনভার্স কত 4, এত মোল KMnO4। আমরা এই ক্যালকুলেশনটা দেখবা প্রথমে করে আসছি, n v * c এর মান। আমরা এই লাইনগুলো আমরা পাইছি বিক্রিয়া থেকে। আসলে KMnO4 এর অ্যামাউন্ট দেওয়া আছে কত, 9.5 * 10 ইনভার্স 4। 1 মোল KMnO4 5 মোল যদি আয়রন হয়, তাহলে এত মোল KMnO4 হবে কত, 5 ইনটু কত, 9.5 ইনটু কত, 10 ইনভার্স কত 4। এখন মোলটাকে আমরা কিসে নেব, গ্রামে। মোলকে গ্রামে কনভার্ট করতে হলে তাহলে এখানে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে। কার আণবিক ভর, আয়রনের। আয়রনের আণবিক ভর কত, 55.85। এটা দ্বারা আমরা যদি গুণ করি তখন এখানে কি হয়ে যাবে, গ্রাম বের হয়ে যাবে। অর্থাৎ এত মোল KMnO4 এর জন্য এত গ্রাম তোমার কি হবে, আয়রন তোমার দরকার হবে। এখানে যেটা হবে সেটাই হবে কি, অ্যানসার হবে। এখানে যেটা হবে সেটাই তোমার কি হবে, অ্যানসার হবে। দেখো এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, তাহলে যা হবে সেটাকে আমরা কি হবে, এটাই অ্যানসার পাওয়া যাবে। দেখো কত পাওয়া যাচ্ছে, জিয়াদ আমি তোমার কথা সবই বুঝছি, হ্যাঁ প্রথমে সবগুলো দেখাই নিতে হয়, হ্যাঁ তা নাহলে তোমার
আমি যদি প্রথম লাইনে যদি এগুলো লিখতাম হঠাৎ করে বুঝতো না। হ্যাঁ, তুমি হয়তোবা আগে করছো বা যেভাবেই করছো না কেন, এই কারণে এই তিনটা লাইন আমরা একবারে করব না, একটা লাইনই আমরা করব। যে ওইটা বুঝতে পারবে সে এটাও বুঝতে পারবে। হ্যাঁ, তোমার অ্যানসার কত আসছে দেখো। এটা কত? 5 ইনটু 55.85। দেখো এটার অ্যানসার আসছে কত তোমাদের? এটা 0.265, এটা 2, দেখো তো 9, এত গ্রাম আসছে কিনা। অথবা 3 লিখতে পারো, যেটাই লেখো না কেন, এত আসছে। তার মানে তোমার এটা হবে অ্যান্সার। আমরা এই লাইনগুলো পাইছি সব বিক্রিয়া থেকে, এত মোল ইকুয়াল টু এত মোল, 1 মোল ইকুয়াল টু এত। কিন্তু বিক্রিয়া কেমন করে অ্যামাউন্ট আছে কতটুকু? ঠিক আছে, এত মোল ইকুয়াল টু কত হবে, এটার সাথে মাল্টিপ্লাই হবে। 5 ইনটু হবে এত, মোলটাকে আমরা গ্রামে যদি কনভার্ট করি তাহলে 55 পয়েন্ট কত 85, এত হবে অ্যান্সার। এই ম্যাথটা তুমি শুধু বাসায় বসে প্র্যাকটিস করবে। আজকে আমি আর মাথার ভিতর তোমাদেরকে আর অত প্রেশারাইজ করব না। নেক্সট ডে আমরা অনেক কমপ্লেক্স ম্যাথ নিয়ে আসব, কিন্তু তোমার অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। বাসায় যদি তুমি একটা বিক্রিয়া রিঅ্যাকশন প্র্যাকটিস না করতে পারো, একটা রিঅ্যাকশনকে সরাসরি পদ্ধতিতে সলভ না করতে পারো, তাহলে এই ম্যাথগুলো পারবে না। এই ম্যাথগুলো 4 মার্কে থাকে, আর বিক্রিয়া ব্যালেন্স থেকে 3 মার্কে, টোটাল হয় কত? 7। তোমার মিনিমাম 8 থেকে 9টা ম্যাথ এখানে করতে হবে তোমার। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই।